রাত এখন 2:02:04। নোয়াখালীর মাইজদি শহরের হাইওয়ে ধরে হাঁটছে একজন সুদর্শন যুবক। পরনে তার রয়েছে একটি প্যান্ট ও একটি শার্ট। হাতে রয়েছে একটি কালো এবং নীলচে রঙের ঘড়ি। প্যান্টের পকেটে রয়েছে তার একটা মোবাইল। সে হেঁটে চলছে আনমনে। তার গন্তব্য কোথায় সে তা জানে না। কিছুদূর যাওয়ার পর সে দেখতে পেল রাস্তার পাশে একটি বসার জন্য টুল রয়েছে। সেই যুবকটি সেই টুলের উপর গিয়ে বসল আর ভাবতে থাকলো তার সাথে ঘটে যাওয়া কিছুক্ষণ আগের মুহূর্ত। ফ্ল্যাশব্যাক। দিনটা ছিল আমার বড় আপুর বিয়ের হলুদের দিন। আমি আমার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি। ঠিক তখনই একটি গাড়ি আসলো বরপক্ষের বাড়ি থেকে। গাড়ি থেকে একে একে সব মেয়ে নামতেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো ছেলে আসেনি। গাড়ি থেকে সব মেয়ে নামার শেষে একটি মেয়ে নামলো, যাকে দেখে আমি ক্রাশ নামক বাস খাইলাম। আমি এক নজরে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। মেয়েটি তা বুঝতে পেরে আমার সামনে এসে তুড়ি বাজে রাগী কণ্ঠে বলল, এই যে মিস্টার, এরকম করে কি দেখেন? আপনাকে। কি? না মানে ইয়ে। আপনাকে যদি আর একবার আমার আশেপাশে দেখি তাহলে আপনার খবর আছে। বলেই মেয়েটি সেখান থেকে হনহন করে চলে গেল, আর আমি তার চলে যাওয়া দেখছিলাম এক মনে। তখন পিছন থেকে কে যেন আমাকে ধাক্কা মারলো। পিছনে তাকিয়ে দেখি হারামি গেল। কি হলো, এরকম ধাক্কা দিলে কেন? কি রে হালা, এরকম করে কি দেখাস? কই কি দেখি? আমরা দেখছি কিন্তু। দেখ সিএম, আজে বাজে কথা বলবি না। আর তোরা কি দেখছ? তুই যা দেখছস আমরাও তাই দেখছি। দেখ নজর দিবি না একদম। কেন? কারণ ওটা তোদের ভবিষ্যৎ ভাবি। ভালো। এখন চল, আপুর হলুদ মনে হয় শুরু হয়ে গেছে। অতঃপর আমরা সবাই সেখান থেকে চলে আসি। এসে দেখি আপুকে স্টেজে বসানো হয়েছে। আমি যখনই আপুর কাছে যাব তখনই কোথা থেকে যেন মেয়েটা এসে আমার সামনে দাঁড়ালো। এই, আপনাকে বললাম না আপনি আমার আশেপাশে আসবেন না? আমার বয়ে গেছে আপনার আশেপাশে থাকার জন্য। আমি তো আমার কথাগুলো ভাবতে ভাবতে কানে ভেসে আসলো সুন্দর করে আজানের ধ্বনি। আমি উঠে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে বের হলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6:30। ক্ষুধাও লেগেছে, কিন্তু এত সকালে হোটেল বা রেস্টুরেন্ট খোলা পাবো না, তাই গন্তব্য সামনের দিকে হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর চায়ের দোকান দেখলাম, তাই আমি সেখানে গেলাম। মামা, এক কাপ চা দেন তো। বসেন, দিচ্ছি। তারপর দোকানদার চা দিয়ে গেল। আমি চায়ের সাথে এক প্যাকেট বিস্কুট খেলাম। তারপর দোকানদারের চায়ের বিল দিয়ে সামনের দিকে হাঁটা ধরলাম। হাঁটছি গন্তব্যহীন রাস্তায়। তখন মাথার ভিতর শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোথায় যাব, কি করব, কি খাবো, এসব মাথায় নিয়ে হাঁটছি আনমনে। ঠিক তখনই মনে পড়লো আমার ছোট আব্বুর কথা। তাদের সাথে আমার পরিবারের কোনো যোগাযোগ নেই, কিন্তু কেন নেই সেই সম্পর্কটা সেটা আব্বুকে জিজ্ঞেস করলে এড়িয়ে যেত। কিন্তু আমার সাথে তাদের যোগাযোগ আছে। তাদের বাড়ি হচ্ছে ভোলায়। আমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যে বাবা সেই কাজ। একটা বাসের টিকিট কেটে নিলাম লঞ্চ ঘাট পর্যন্ত যাওয়ার জন্য। কিছুক্ষণ পর গাড়িটা ছেড়ে দিল, আর আমি আবার ডুব দিলাম অতীতের স্মৃতিগুলোতে। ফ্ল্যাশব্যাক। আমার বয়ে গেছে আপনার আশেপাশে গুড়গুড় করার জন্য। আমি তো আমার বোনের কাছে যাচ্ছি। কে আপনার বোন? আপনারা যার গায়ে হলুদ নিয়ে এসেছেন সে। কি? আপনি আমার আপুর ভাই? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না। তারপর সেখান থেকে চলে আসলাম আপুর কাছে। আপুর গায়ে হলুদ প্রায় শেষের দিকে। সবাই অনেক মজা করছে, আর আমি একদিনে সেই মেয়েটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ কে যেন আমার গালে আলতো করে হাত রেখে কিছু একটা লাগিয়ে দিয়েছে। হাত দিয়ে দেখি হলুদ। আমার মাথার রাগ তো চরম পর্যায়ে চলে গেল। রেগে গিয়ে, কোন শালারে, আর বলতে পারলাম না। পিছনে ফিরে একজনকে দেখে আমার রাগটা একেবারে পানি হয়ে গেল। সে আর কেউ নয়, সেই মেয়েটি। মেয়েটার হাসি দেখে আরো বেশি মুগ্ধ হয়ে যাচ্ছে তার প্রতি। তখন মেয়েটি বলে, কি? তারপর কি? না কিছু না। তা আপনি এখানে কি করছেন? সবাই মজা করছে, সেখানে চলেন। না, আমার সেসব ভালো লাগে না। তাহলে আমার দিকে তাকিয়েছিলেন কেন? কই, আমি আপনার দিকে তাকিয়েছিলাম?
সে যাই হোক, আমি নাদিয়া, আপুর বর, আমার কাজিন। আমি নাহিদ, বাকিটুকু আপনি জানেন। হুম, আমরা কি ফ্রেন্ড হতে পারি? এই তো সুযোগ তোমার সাথে প্রেম করার। অবশ্যই, কিন্তু তুমি করে বলতে হবে। হুম। তারপর শুরু হলো আমাদের বন্ধুত্ব। আর দেখতে দেখতে আপুর হোল শেষ হলো, আর বড় পক্ষের সবাই চলে গেছে। পরদিন দেখতে দেখতে আপুর বিয়েটাও হয়ে গেল। আপুর সাথে আমি গেলাম তার শ্বশুর বাড়ি। অবশ্য আমি আসতাম না যদি নাদিয়া না থাকতো। আপুর শ্বশুর বাড়ি এসে যে যার মতো চলে গেল। এখন শুধু আমি আর নাদিয়া আছি। আমি মনে মনে ভাবছি এই সুযোগে নাদিয়াকে প্রপোজ করব। নাদিয়া, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। হুম, চলো, পাশে একটা ছোট নদী আছে, সেখানে যাব। তারপর আমরা চললাম নদীর দিকে এবং কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম। নদীর পাড়ে সুন্দর ঠান্ডা বাতাস বইছে, আর কিছুটা দূরে একজন ফুল বিক্রি করছে। নাদিয়া, আমি একটু আসছি, তুমি বসো। তাড়াতাড়ি এসো। এই যাবো আর এই আসবো। সেখান থেকে চলে আসলাম ফুলের কাছে, আর একটা ফুল নিয়ে চলে আসলাম নাদিয়ার কাছে। গিয়ে নাদিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। কী দিয়ে শুরু করবো জানি না। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন তোমাকে ভালো লাগে। তারপর যখন তোমার সাথে বন্ধুত্ব করে কথা বলি সেখানেও ভালো লাগে। কিন্তু তুমি চলে যাওয়ার পরে তোমার সাথে কথা বলতে না পারে কীরকম লাগছিল তা আমি নিজেও জানি না। তখন বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দেবে কি তোমাকে ভালোবাসার সুযোগ? দেবে কি তোমার হাতে হাত রেখে চলার সুযোগ? দেবে কি তোমার বাচ্চার বাবা হওয়ার সুযোগ? পরিশেষে বলতে চাই, আই লাভ ইউ। আই লাভ ইউ নাদিয়া। ডু ইউ লাভ মি? হুম, আমিও তোমাকে গতকালকে দেখার পরেই ভালো লাগে। সেই ভালো লাগা থেকে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি জানি না। আই লাভ ইউ, আই লাভ ইউ নাহিদ। তারপর আমি নাদিয়াকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিলাম। সেখানে আমরা আরও কিছুক্ষণ সময় কাটালাম। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি অনুভব করলাম কে যেন আমাকে পাশ থেকে ধাক্কা দিচ্ছে। তাকে দেখি বাসের কন্ডাক্টর। মামা চলে এসেছি, নেমে পড়ুন। গাড়ি থেকে নেমে চলে আসলাম লঞ্চ ঘাটে। সেখান থেকে ভুলার একটি টিকিট নিলাম। অনেকে হয়তো ভাববেন আমার কাছে টাকা আসলো কোথা দেখে। আসলে আমার বিকাশে 15,000 টাকা আছে, সেখান থেকে খরচ করতেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা 27 বাজে। লঞ্চ ছাড়তে আর 2 মিনিট বাকি আছে, তাই উঠে পড়লাম আর গিয়ে নিজের সিটে বসলাম। কিছুক্ষণ পরে লঞ্চ ছেড়ে দিল। সে ছুটে চলছে তার গন্তব্যে, আর আমি ছুটে চলছি গন্তব্যহীন রাস্তায়। কিছু দূর যাওয়ার পর মাথার ভিতর উকি দিল আমার অতীত, তাই ডুব দিলাম তাতে। ফ্ল্যাশব্যাক। আমরা দুজন নদীর পাড়ে আরও কিছুক্ষণ থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে নাদিয়া আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি সেই রুমে চলে গেলাম, আর নাদিয়া নিজের রুমে। আমি রুমে গিয়ে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি নাদিয়ার রুমে। তাকে দেখে যে আমি চিৎকার দিতে যাব, তখনই সে আমার মুখ চেপে ধরল, কারণ আমার পরনে ছিল একটা টাওয়াল। এই চিল্লাবে না। তুমি এখানে কি করছো? তোমাকে ডাকতে এসেছিলাম, এসে দেখি তুমি ফ্রেশ হচ্ছ, তাই বসেছিলাম। আমি কি জানি নাকি তুমি এইভাবে আসবে? তুমি কিছু দেখোনি তো? আমার জিনিস আমি দেখলে এই সমস্যা কি? কি? আমার সব শেষ। আমি এখন মুখ দেখাবো কি করে? এই ন্যাকা কান্না বন্ধ করো তোমার। আমি কিছু দেখিনি। সত্যি তো? বাবা সত্যি। এখন তুমি যাও। কেন? আমি থাকলে সমস্যা নাকি? হুম। যাচ্ছি বাবা, এত রাগ করার কি আছে? তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, সবাই বসে আছে। যাও। নাদিয়া চলে গেল, আর আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সবাই বসে আছে আমার জন্য। বুঝি না আমাকে ছাড়া তাদের খাবার খেতে সমস্যা হবে নাকি? তারা তো প্রতিদিন খায়, আর আমি তো একদিনের অতিথি মাত্র। সে যাই হোক, আমি কি নাদিয়ার পাশে বসে পড়লাম। এমা, সবাই আমার দিকে এরকম করে দেখাচ্ছে কেন? যেন কোনো এলিয়েন এসে বসেছে নাদিয়ার পাশে। নাদিয়া, সবাই আমার দিকে এরকম তাকাচ্ছে কেন? যেন মনে হয় আমি এলিয়েন। তুমি এত জায়গা ছেড়ে আমার পাশে বসেছো তাই? আর আমার পাশে আব্বু ছাড়া যে বসে তাকে আমি নাক টিপিয়ে দিই। তাহলে এখন আমারও নাক পাঠিয়ে দেবে? আরে না, তোমাকে কিছু করব না। তারপর সবাই খাওয়া শুরু করলাম। খেয়ে যে যার রুমে চলে গেল। দেখতে দেখতে রাতটা শেষ হয়ে গেল। আজ আব্বুকে নিয়ে যাব আমরা। দুপুরে আব্বু ভাইয়া সবাই চলে এসেছে, আর বিকেলে আব্বুকে নিয়ে চলে আসলাম বাড়িতে। সাথে নাদিয়াও এসেছে। নাদিয়াকে আব্বু একটা রুম দেখিয়ে দিল, আর আমি আমার রুমে চলে গেলাম। তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা হলো রাত 12টায়। হঠাৎ নাদিয়া আমার রুমে এসে দরজা লাগিয়ে দিল। তখন আমি ল্যাপটপে কিছু কাজ করছিলাম। কী ব্যাপার নাদিয়া,
তুমি এত রাতে তো আবার দরজা লাগিয়ে দিলে কেন? নাদিয়া কোনো কথা না বলে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, তুমি আমাকে মাফ করে দিও। কী ব্যাপার, তুমি কান্না করছো কেন? নাদিয়া কোনো কথা না বলে তার হাতের উপর থেকে জামা ছিঁড়ে দিতে লাগলো আর জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও। বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে গেল, কিন্তু নাদিয়ার চিৎকার শুনে সবাই দৌড়ে চলে আসলো আমার রুমে আর এসে দরজা ধাক্কাতে লাগলো। নাহিদ, কি হয়েছে? দরজা খোল। আমার তো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। নাদিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সবাই ভিতরে আসলো। নাদিয়া আপুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ভাইয়া, নাহিদ আমাকে। আর বলল না। আব্বু এসে আমার গালের কষিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। তুই আমার ছেলে হয়ে এই কাজ করতে পারলি? আব্বু, বিশ্বাস করো, নাদিয়া মিথ্যা বলছে। কে মিথ্যা বলেছে? নাদিয়ার তোর চোখের পানি কি মিথ্যা? তার গায়ে আঁচল কি মিথ্যা? তোকে তো আমার ভাই হিসাবে পরিচয় দিতেও লজ্জা করছে। বিশ্বাস করো ভাইয়া। তোর ওই অপবিত্র মুখে ভাইয়া বলে ডাকবি না। আব্বু, তুমি অন্তত আমাকে ভুল বোঝো না। আব্বু কোনো কথা বলছে না। তুই আজকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি, আর কখনো যেন তোকে এই বাড়িতে না দেখি। কি বলছো আব্বু? বাড়ি ছেড়ে চলে যাবে মানে? তাহলে নাহিদ থাকবে কোথায়? আমি ঠিকই বলেছি। কি হলো, তুই এখনো যাচ্ছিস না কেন? নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? তা লাগবে না, আমি নিজে চলে যাচ্ছি। আরেকটা কথা, তোমরা আমাকে বিশ্বাস করলে না। একদিন সত্যিটা অবশ্যই জানতে পারবে, কিন্তু সেদিন আমাকে আর পাবে না তোমরা। আমি যাওয়ার আগে নাদিয়ার কাছে গিয়ে বললাম, কি দোষ করেছিলাম নাদিয়া? তোমাকে ভালোবাসে? তোমাকে ভালোবাসে যত দোষ হয়ে থাকে, তাহলে সেদিন বলোনি কেন? আর তুমি আজকে আমাকে যে মিথ্যা অপবাদটা দিলে, তার জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। এখন থেকে তোমার জন্য এই মনে ভালোবাসা না, থাকবে কেবলমাত্র ঘৃণা। ভালো থেকো। তারপর সেখান থেকে শুধু আমার মোবাইলটা নিয়ে চলে আসলাম। সে বাড়ির কিছুই নেইনি, কারণ যে বাড়ির মানুষ আমাকে বিশ্বাস করতে পারে না, সে বাড়ির কোনো কিছু আমার দরকার নেই। অতঃপর বাড়ি থেকে বাইর হয়ে আসলাম। তারপরে সব কিছু তো আপনারা জানেন। এই ছিল আমার অতীত। আমি লঞ্চের শিক ধরে দাঁড়িয়ে আছি, আর তখনই আমার মনে পড়লো আবুর কথা। আর আবুকে ফোন দিলাম। প্রথমবার দিলে ধরে নাই, দ্বিতীয়বার দেওয়ার সাথে সাথে ধরলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? ভালো। তোর? যেরকম থাকার কথা বলি কান্না করে দিলাম, আর আপুও কান্না করে দিল। আপু, তুমি কি বিশ্বাস করো আমি এরকম একটা কাজ করতে পারি? আমার তোর ওপর পর্যাপ্ত বিশ্বাস আছে। তুই এরকম কোনো কিছু করতে পারিস না। ভাই, তুই বাড়িতে চলে আয়। না আপু, আমি আর সে বাড়িতে যাব না, যে বাড়িতে তার ছেলেকে বিশ্বাস করে না। আচ্ছা আপু, আমি কি নাদিয়াকে ভালোবাসে ভুল করেছিলাম? না, তোর কোনো ভুল নেই। আর আমার মনে হয় নাদিয়া তোকে ইচ্ছা করে এসব করছে। সে যে বাবে হোক, আমাকে আর তোমরা পাবে না। চলে যাও বহুদূর, যেখানে থাকবে না কোনো বিশ্বাসঘাতক, যেখানে থাকবে না কোনো দর্শক নামক ব্যক্তি। ভালো থেকো আপু, আর যদি পারো তোমার এই বাইকে ক্ষমা করে দিও। আবুকে আর কিছু বলতে না দিয়ে কল কেটে দিলাম। কিছুক্ষণ পরে লঞ্চ বিরল ইলিশিয়া কাটে এবং সবাই আস্তে আস্তে নেমে পড়ল, সেটা আমিও। এবং একটা গাড়ি নিয়ে চলে আসলাম ছোটো আব্বুর বাড়ির সামনে। বাড়ি থেকে অবশ্য আমি অবাক হলাম না, কারণ আমি আবারও একবার এসেছিলাম, অবশ্য বাড়ির সবার অগোচরে। কলিং বেল চাপ দেওয়ার কিছুক্ষণ পর ছোটো আম্মু দরজা খুলে দিল। ছোটো আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরল। কি রে নাহিদ, আজ এতদিন পর আমাদের কথা মনে পড়লো? আসলে আম্মু, মনে তো প্রতিদিনই পড়ে, কিন্তু আসতে পারি না। আজ একটা মিথ্যা অপবাদ নিয়ে এসেছি তোমাদের বাড়িতে। ছোটো আম্মুকে আমি আম্মু বলে ডাকি, কারণ আমার আম্মু নেই তাই। আর আম্মু আমাকে তাদের ছেলেদের একজন ভাবে, আর আম্মুর 4 ছেলে। আম্মু তো আমার কথা শুনে অবাক। মিথ্যা অপবাদ মানে? বলবো, সব বলবো। আগে তো ভিতরে যেতে দাও, নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবে? ভেতরে আয়। আর তোর সব কথা পরে শুনবো, আগে ফ্রেশ হয়ে নে, অনেক দূর জার্নি করে এসেছিস। তারপর আমি রুমে চলে আসলাম আর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আর শোয়ার সাথে সাথে ঘুমের দেশে পাড়ি দিলাম, কারণ অনেক ক্লান্ত ছিলাম, তাই শোয়ার সাথে সাথে ঘুম চলে আসলো। রাতে আম্মু এসে খাবারের জন্য ডেকে গেল, আর আমিও চলে আসলাম নিচে। দেখি সবাই আছে, মানে ছোটো আব্বু এবং আমার 2 ভাই। আর দুজন, একজন ঢাকায় স্কোয়ার কোম্পানিতে চাকরি করে, আর একজন লন্ডন তাদের ব্যবসা সামলায়, সাথে তার বউ আছে। আসসালামু আলাইকুম ছোটো আব্বু। কি খবর তোর? ভালো, তোমার? ভালো। শুনুন, তুই নাকি কি মিথ্যা অপবাদ নিয়ে বাড়ি থেকে বাহির হয়েছিস?
সবটা বল। তারপর আমি তাদের সবটা বললাম। নাহিদ, তুই চিন্তা করিস না, আমরা আছি তোর পাশে। তুই কোনো চিন্তা করবি না, তোর এই আম্মু তোর পাশে আছে সব সময়। আচ্ছা ছোট আব্বু, তোমাদের সাথে আমার পরিবারে কোনো যোগাযোগ নেই কেন? আব্বুকে জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। বলবো, আজ তোকে সব বলবো, আগে খাবারটা খেয়ে নে। তারপর আমরা সবাই খাবার খেয়ে সোফায় গিয়ে বসলাম। ছোট আব্বু এবার বলো। তখন আমি সবেমাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তখন দেখি কয়েকজন বখাটে ছেলে রাস্তায় একটা ডিস্টার্ব করছে। আমি তাদের কাছে গেলাম। যারা তাকে ডিস্টার্ব করছিল তারা আমার পাড়ার। তারা আমাকে দেখে দৌড়ে চলে গেল। আর তোর আম্মুর সাথে সেদিন আমার পরিচয় হয়। তাকে আমার খুব পছন্দ হয়েছে এবং তার সাথে বন্ধুত্ব করে ফেলি। পরে জানতে পারি সে আমার সাথে একই ডিপার্টমেন্টে পড়ে। আমাদের বন্ধুত্ব খুব ভালোই চলছিল, কিন্তু এই বন্ধুত্ব থেকে আমরা কখন যে একে অপরকে ভালোবেসে ফেলেছি তা আমরা নিজেরাও জানি না। তো আমাদের প্রেম ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন তোর আম্মু এসে বলে তাকে নাকি বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তখন আমি তোর আব্বুকে জানাই, কিন্তু তারা কিছুতে রাজি ছিল না, কারণ তোর আব্বু প্রেম ভালোবাসাতে বিশ্বাসী ছিল না। পরিবার যখন মেনে না নিল, তখন আমি আর তোর আম্মু বিয়ে করার সিদ্ধান্ত নেই এবং সিদ্ধান্ত মোতাবেক আমরা যে 3 বিয়েও করে ফেলি। তারপর যখন আমরা যখন বাড়িতে গেলাম, তখন আমাদের দুইজনকে কেউ মেনে নেয়নি। অবশ্যই ভাবি তোর আম্মু মেনে নিয়েছে, কিন্তু একজনের মেনে নেওয়া তার কী যায় আসে? যে মেনে নিলে সব কিছু ঠিক হয়ে যাবে সে তো আর মেনে নেয়নি। সে ছিল তোর আব্বু। তোর আব্বুর উপর কেউ কথা বলতে পারতো না। অতঃপর তোর আব্বু আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেয় আর বলে আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই। সে জানবে তার কোনো হাই নেই। আমরা দুজন বাড়ি থেকে চলে আসি, নেমে পড়ে আমাদের জীবন যুদ্ধে। অবশ্য তোর আম্মু তার বাড়িতেও গিয়েছিল, তারাও মেনে নেয়নি। তারপর থেকে শুরু করে আমাদের নতুন জীবন, নতুন অধ্যায়। এই যে তুই দেখছিস বড় বড় জাহাজ, বড় বড় বাড়ি, বড় বড় দোকান, এগুলো কিন্তু আমার একার দ্বারা সম্ভব হয়নি। এগুলোর পেছনে প্রধান হাতিয়ার ছিল আম্মু। যাই হোক, এই ছিল আমার আর তোর আম্মুর অতীত। কেন আমরা বাড়ি ছাড়া হয়েছি, কেন আমার সাথে তোর আব্বু কোনো যোগাযোগ নেই। হয়েছে, এবার যে যার রুমে যা, রাত অনেক হয়েছে। সবাই যে যার রুমে চলে গেল। আমি আমার রুমে এসে ভাবতে লাগলাম, আমি এ দেশে আর থাকবো না, যে দেশে ভালোবাসার কোনো মূল্য নেই, শুধু আছে বিশ্বাসঘাতক। তারপর আর কিছু না ভেবে পাড়ি দিলাম ঘুমের রাতে। ভোরের রাতে আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। কি হয়েছে আম্মু, এত ভোরবেলা ডাকছো কেন? আজান দিয়েছে, আগে নামাজ পড়ে নেয়, তারপরে ঘুমাস। আমার আম্মুর পরিবারে সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। যে পড়ে তাকে ছোটো আব্বু এবং আম্মু আর বলতাম না, শরম করে। অতঃপর ঘুম থেকে করে ফ্রেশ হয়ে চলে আসলাম মসজিদে। নামাজ পড়ে ছোটো আব্বুর সাথে কিছুক্ষণ মর্নিং ওয়াক করে চলে আসলাম বাড়িতে। এসে রুমে গিয়ে দিলাম আবার ঘুম। 9টার দিকে আম্মু ডেকে গেল নাস্তা করার জন্য। তারপর গিয়ে দেখি সবাই বসে আছে। আমি যাওয়ার পর সবাই খাওয়া শুরু করলো। তখন আমি বলে উঠলাম, ছোটো আব্বু, তোমাকে একটা কথা বলতে চাই। বল। আমি চাইতেছি লন্ডন চলে যেতে, সেখানে গিয়ে লেখাপড়া শেষ করতে। কেন বাবা, তুই তো এখানে নোমানের সাথে পড়তে পারিস। আম্মু, যে দেশে বিশ্বাসের কোনো মূল্য নেই সে দেশে আমি থাকতে চাই না। কিন্তু তোর আগের কলেজ থেকে ছাড়পত্র লাগবে। সে আমি নিয়ে আসবো। তা তুই কখন যেতে চাস? 2 দিন পর। ওকে, আমি সব ব্যবস্থা করে দিব। আর ছোটো আব্বু, আমার কিছু টাকা লাগবে মার্কেট করার জন্য। বাড়ি থেকে আসার সময় কিছু আনি নাই। তার জন্য এরকম বলতে হবে নাকি? তোর চা চাই নিয়ে নে, এই ধর কার্ড। অতবার সবাই নাস্তা করে চলে গেল। আর আমি নোমানকে বললাম রেডি হতে, তাকে নিয়ে মার্কেটে যাব, কারণ আমি এখানে কিছু চিনি না। আমরা দুজন মার্কেটে চলে গেলাম আর মার্কেট করে আসলাম বাড়িতে। দেখতে দেখতে দিনটা শেষ হয়ে গেল। আর পরের দিন গিয়ে আমি আমার ছাড়পত্র নিয়ে আসলাম নোয়াখালী থেকে। স্যার অবশ্য দিতে চাইনি, কিন্তু আমার সমস্যার কথা বলার পর দিয়ে দিল। আজ আমি চলে যাব নিজের জন্মভূমি বাংলাদেশ ছেড়ে, কিন্তু আমার কোনো দুঃখ হচ্ছে না। যাওয়ার আগে আম্মুর কাছে দোয়া চেয়ে নিলাম। নাহিদ, তুই সেখানে গিয়ে তোর ভাই এবং ভাবির সাথে থাকবি। আমি তাদের বলে দিয়েছি, তারা তোকে নিতে আসবে এয়ারপোর্টে। আর নিজের যত্ন নিবি আর ভালো করে পড়াশোনা করবি। তুমি শুধু দোয়া করো আম্মু। আমার দোয়া সব সময় তোর সাথে আছে। আমার কপালে একটা চুমু দিয়ে মায়ের চুমুর স্পর্শ পেয়ে
কখন যে চোখ দিয়ে দুবোটা নোনা জল গড়িয়ে পড়লেও বুঝতে পারেনি। এই বোকা ছেলে, কাঁদছিস কেন? যার আম্মু মারা যাওয়ার পর আমাকে কেউ এরকম করে আদর করেনি, তাই হয়তো খুশিতে চোখের জল গড়িয়ে পড়ল। আমি কি তোর আম্মু না? তুমি তো হচ্ছে আমার দ্বিতীয় আম্মু, কপালে একটি চুমু দিয়ে। তারপর সবার থেকে বিদায় নিয়ে চলে গেলাম লঞ্চ ঘাটে। অবশ্য টিকিট ছোটো আব্বু আগে থেকেই কেটে রেখেছিল। লঞ্চ চলছে ঢাকার উদ্দেশ্যে, আর আমরা চলেও আসলাম ঢাকাতে। আপনারা তো ভাববেন আমরা কেন, কারণ আমার সাথে ছোটো আব্বু এসেছে এয়ারপোর্টে পর্যন্ত যাওয়ার জন্য। তারপর আমরা একটা গাড়ি করে চলে আসলাম ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণ পর মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ঢাকা টু লন্ডন বিমান যাত্রীদের জন্য বলা যাচ্ছে বিমানটি কিছুক্ষণ পরে টেক আপ করবে, তাই যে যার সিটে গিয়ে বসে পড়ুন। আমিও বাকিদের মতো ছোটো আব্বুর থেকে বিদায় নিয়ে চলে আসলাম। কিছুক্ষণের ভিতরে বিমান টেক অফ করলো এবং দীর্ঘ 7 ঘন্টা জার্নি পরে এসে পৌঁছালাম লন্ডনের মাটিতে। এয়ারপোর্টের ভিতরে সকল কাজ ছেড়ে বাইরে চলে আসলাম। বাইরে আসার পর দেখলাম কিছু দূর ভাইয়া এবং ভাবি দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে চলে গেলাম। আমাকে দেখা মাত্র ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরলো। কিরে, কেমন আছস? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। বাবা, ভাইকে পেয়ে ভাবিকে ভুলে গেছো? আরে ভাবি, তোমাকে কি বলা যায়? তুমি হচ্ছে আমার লক্ষ্মী ভাবি। হয়েছে, তোমাদের ঢং দেখলে বাঁচি না। কি আমি ঢং করছি? হয়েছে, আর রাগ করতে হবে না, এখন চলো যাওয়া যাক। চলো। আমরা গাড়ি নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িটা বড় না হলেও সৌন্দর্যের দিক দিয়ে কোনো অপূর্ণতা রাখেনি তারা। 2 তলা বিশিষ্ট বাড়ি তাদের। আমরা গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকে গেলাম। আমাকে 2 তলায় একটা রুমে দেখিয়ে দেওয়া হলো। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানা থেকে এলিয়ে দিলাম। ক্লান্ত থেকে কিছুক্ষণের মধ্যেই পাড়ি দিলাম ঘুমের রাজ্যে, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারেনি, কারণ বাবি এসে ডেকে গেল খাবারের জন্য। তারপর আমি উঠে নিচে আসলাম। দেখি ভাইয়া বসে আর বাবি খাবার সাজাচ্ছে। আমি গিয়ে ভাইয়ার পাশে একটা চেয়ার টেনে বসে পড়লাম। তারপর সবাই খাওয়া শুরু করলো। তখন ভাইয়া বলে উঠল, নাহিদ, এখন তুই কি করবি ভাবছিস? দেন পড়াশোনা শেষ করব। আর তোর সম্পর্কে আম্মু সব বলেছে আমাকে। দুঃখ করিস না, জীবন মানে সংগ্রাম। জীবনে এমন অনেক বাধা আসে, তাই বলে কখনো পিছু পা হব না। তাহলে সেখানে তুই জীবিত থেকেও মরে যাবি। কখন যে চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লে বুঝতে পারেনি। আসলে ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কিছু হলে পৃথিবীর কোনো পুরুষ তা মেনে নেবে না। এই বোকা ছেলে, কাঁদছিস কেন? অতীতের কথাগুলো উপড়ে পড়ছে। সেসব কথা বাদ দে, আর নতুন করে তোর জীবন শুরু কর। মনে কর নাদিয়া নামের কোনো মেয়ে তোর জীবনে ছিল না। আমি সব আবার নতুন করে শুরু করব, কিন্তু নাদিয়াকে বলতে পারবো কিনা জানি না। আচ্ছা ভাবি, ভালোবাসা কি এরকম কষ্ট হয়? তা জানি না, কিন্তু তুই যদি আমাকে তোর বোন মানুষ, তাহলে তুই নাদিয়া নামের সেই মেয়েকে আর মনে করবি না। তা হবে। এক বোনকে হারিয়ে এখন আরেক বোনকে পেয়েছে, তার কথা কি অমান্য করা যায়? এই তো লক্ষ্মী ছেলে। নাহিদ, তোকে কালকে এখানকার কলেজে ভর্তি করিয়ে দিব, তৈরি থাকিস। আর এই নে, এটা রাখ, যখন যা প্রয়োজন তা নিয়ে নিবি। তারপর খাবার খেয়ে যে যার রুমে চলে গেলাম। রাতে বা এখানে একটু শপিং করতে গেলাম, কারণ আমি এখানে কিছু নিয়ে আসিনি, তাই শপিং শেষে বাড়িতে চলে আসলাম। দেখতে দেখতে রাতটা শেষ হয়ে গেল। সকালে ঘুমিয়েছিলাম, তখন সকালবেলা বাবা এসে ডাক দিয়ে গেল ঘুম থেকে ওঠার জন্য। বাবি আর একটু ঘুমাই না। না, কয়টা বাজে সেদিকে তোমার খেয়াল আছে? কয়টা আর বাজবে? 6টা অথবা 7টা বাজবে। কি 6টা 7টা বাজে? ঘড়ির দিকে তাকিয়ে দেখো 9টা বাজে। তোমাকে না আজকে কলেজে ভর্তি করানো হবে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। যাও গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, তোমার ভাইয়া বসে আছে নিচে তোমার জন্য। অথবা আরামের ঘুম হারাম করে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দিকে ভাইয়া আর ভাবি বসে বসে টিভি দেখছে, টিভিতে খবর দেখছে। আমি যাওয়ার পর সকালের নাস্তা করা শুরু করলাম। নাস্তা করা শেষে আমি চলে আসলাম রুমে। এসে রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপর ভাইয়াকে নিয়ে চলে আসলাম বাইরে। তুই এখানে দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসছি। ভাইয়া চলে গেল গাড়ি আনতে। আসলে ভাইয়ের 2টা গাড়ি, একটা সে কাজে যাওয়ার সময় নিয়ে যায়, আর আরেকটা বাড়িতে থাকে যদি ভাবি কোথাও যায়। তাই ভাইয়া গাড়ি নিয়ে চলে আসলো। আমিও গাড়িতে উঠে বসলাম। গাড়ি ছুটে চলছে তার গন্তব্য কলেজের দিকে। 10 মিনিট পর পৌঁছে গেলাম কলেজে। আমি আর ভাইয়া গাড়ি থেকে নেমে হাঁটা ধরলাম প্রিন্সিপালের রুমের দিকে। গিয়ে ভাইয়া, আসতে পারি স্যার? আরে শেহাব যে, আসো ভেতরে আসো।
তুমি এখন এখানে আসতে অনুমতি লাগে নাকি? আসলে ভাইয়ার ব্যবসাটা লন্ডনে অনেক নাম আছে, তাই কম বেশ বাইকে চিনে। কি যে বলেন স্যার, ভিতরে আসলে অবশ্যই অনুমতি নিতে হবে। আপনি আমার গুরুজন। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তো দরকার ছাড়া আসো না। স্যার, দরকার আছে বলেই তো আসলাম। তা বলো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আসলে এ হচ্ছে আমার ভাই, বাংলাদেশ থেকে এসেছে। আমি চাচ্ছি সে এখানে এবং এই কলেজে পড়ুক। আমাকে দেখিয়ে। এইটা তো ভালো। তোমার সব কাগজপত্র এনেছো তো? জি স্যার। সেইগুলো দাও, আর এইখানে একটা স্বাক্ষর দাও। একটা কাগজ এগিয়ে দিয়ে স্যার। তারপর আমি কাগজটাতে স্বাক্ষর করে দিলাম এবং স্যারকে দিয়ে দিলাম। তা তুমি কি আজকে থেকে ক্লাস করবে? না স্যার, কালকে থেকে আসবো। ঠিক আছে, তুমি কালকে আসলে আমার সাথে দেখা করবে। স্যার। তারপর স্যারের রুম থেকে চলে আসলাম। গাড়ির কাছে এসে ভাইয়া বলে, কি করবি এখন? বাড়িতে যাবি নাকি আমার সাথে যাবি? তোমার সাথে যাব। ওকে, চল। তারপর ভাইয়ের সাথে চলে আসলাম গোডাউনে। আজকে নাকি 2 জাহাজ মাল আসবে, তাই আমি সহকারে দেখতে আসলাম। অবশ্যই আমি শুনেছি ভাইয়া যখন বাবাকে বলেছে, তখন আমি আর ভাইয়া যাওয়ার পর ম্যানেজার আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তোমাদের কি খবর? আলহামদুলিল্লাহ স্যার, সবাই ভালো আছে। আর স্যার, এই ছেলেটাকে তো চিনলাম না। ও হচ্ছে আমার ভাই, বাংলাদেশ থেকে এসেছে। এখন থেকে আমাদের সাথে থাকবে আর লেখাপড়া এখানে করবে। ও আচ্ছা স্যার। মালের কি খবর? ভালো স্যার, আর কিছুক্ষণের ভেতরে সব মাল নামানো শেষ হয়ে যাবে। কয় জাহাজ এসেছে মাল? 2 জাহাজ স্যার। ওকে, আপনি মাল নামানো শেষ হলে বাকি কাজগুলো সেরে ফেলবেন। ওকে স্যার। তারপর আমি আর ভাইয়া বাড়িতে চলে আসলাম। এসে আমি আমার রুমে চলে গেলাম। দুপুরে ভাবি ডেকে গেল খাবারের জন্য, আমিও চলে গেলাম নিচে। তারপর সবাই খাওয়া শুরু করলাম। কি নাহিদ, আজকের দিন কিরকম কাটলো? ভালো ভাবি। তো কি করবি এখন? কি আর করব, পড়াশোনা করব আর পাশাপাশি একটা জব করব। কি, তুমি জব করবে মানে কি? তোমার কোনো জব করার প্রয়োজন নেই। ভাবি, তোমার পড়াশোনা আর নিজের খরচ চলবে কিভাবে? আমরা কি তোমার কেউ না যে আমরা তোমার খরচ চালাতে পারবো না? কিন্তু ভাবি। কোনো কিন্তু নয়। ও, তুমি আমার কথাবার্তা মানবে কেন? আমরা তোমার তো কেউ হই না যে কিনা আমাদের কথা শুনবে। আচ্ছা ঠিক আছে। তারপর খাবার শেষ করে সবাই টিভি দেখতে বসলাম। তখন আমি বলি, ভাবি চলো না আজকে কোথা থেকে ঘুরে আসি। চলো, আমরা আজকে কোথাও থেকে ঘুরে আসি। ভাইকে উদ্দেশ্য করে। চলো। তারপর আমরা বিকেলে সবাই মিলে অনেক ঘুরলাম। বাড়িতে এসে সবাই যে যার রুমে চলে গেল। এভাবে দেখতে দেখতে 5 বছর চলে গেল। আমি আর নীলা এখন বাংলাদেশে আমার নিজ শহরে আছি। একটা কাজের জন্য আসে আমার নিজ শহরে। আমি আর নীলা কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তো একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে নিলাম। যখনই বাইরে আসবো তখনই একজনের সাথে ধাক্কা খেলাম। তা দেখে তো নীলা খুব রেগে গেল। এই মেয়ে, আপনি ধাক্কা দিলেন কেন? নীলার কথা শুনে মেয়েটার পিছনের দিকে তাকাতেই মেয়েটাকে দেখে তো আমি একদিনে তাকিয়ে আছি, কারণ মেয়েটার কেউ নয়, নাদিয়া। সে আমাকে দেখে কান্না করে দিল। এই, তুমি এই মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? না এমনি, এই মেয়েকে আমার অনেক চেনা চেনা লাগছে। নাহিদ, তুমি আমাকে চেনো না? আমি তোমার ভালোবাসা। এই, আপনি নাহিদের নাম জানলেন কিভাবে? তাকে জিজ্ঞেস করুন কিভাবে জানলাম। নাহিদ কিভাবে কি, আমাকে একটু বলো। আরে চলে তো, এসব ফালতু মেয়ের সাথে কথা বলে লাভ নেই। তারা শুধু পারে অন্যকে মিথ্যা অপবাদ দিতে। তারপর নীলাকে নিয়ে আসলাম বাড়িতে। নোয়াখালীতেও একটা বাড়ি কিনলাম আমরা। অপরদিকে নাদিয়া কান্না করতে করতে চলে গেল বাড়িতে এসে রুমে ঢুকে দরজা আটকে দিল। সবাই তার এরকম আচরণ দেখে কোনো অবাক হলো না, কারণ সে এরকম করতে করতে সবাই মানিয়ে নিয়েছে। আমি আর নীলা বাড়িতে চলে আসলাম। এসে রুমে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বিছানা গায়ে এলিয়ে দিলাম। আর নীলা রান্না করে কিছুক্ষণ পর নীলা ডাক দিল খাবারের জন্য। তারপর গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। খাবার টেবিলে একটা কথা বলেনি আমরা। পিছন পিছন নীলাও রুমে আসলো। এসে দেখে আমি শুয়ে আছি। নীলাও আমার পাশে এসে শুয়ে পড়ল। আমাকে জড়িয়ে ধরে বলে, তোমার কি হয়েছে, এরকম করছো কেন? কিছু না। আমি কি তোমার কেউ না যে আমাকে বলা যাবে না? আমি কি তা বলেছি নাকি? তাহলে? আসলে আমার ভালো লাগছে না। তোমাকে দেখছি, তখন সেই মেয়েকে দেখার পর থেকে চুপচাপ হয়ে গেছো।
আর তখন বললে সেই মেয়ে সম্পর্কে আমাকে কিছু বলবে। বলবো, বলতে পারলে আমার মনটা শান্তি পাবে। বলো। তারপর আমি বলা শুরু করলাম। বলবো। আর তুমি তো জানোই সব। আমি কি জানি? আমার অতীত সম্পর্কে। জানি তো। আর তুমি একটা মেয়ের জন্য বাড়ি ছাড়া হয়েছ। সে মেয়েটা কেউ নয়, বিকেলে সেই মেয়েটি আমার কথা শুনে তো হ্যাপি রেগে গেল। তুমি আমাকে আগে বলনি কেন? সেই মেয়েকে আমি সেখানেই পুঁতে রেখে দিতাম। আর তুমি এত রাগো কেন? শান্ত হও প্লিজ। রাগ করবো না তো কি করব? যে মেয়ের জন্য তুমি আজকে বাড়ি ছাড়া, আমি তাকে ছাড়বো না। আর এত রাগ ভালো না, আসো শুয়ে পড়ি, কালকে আবার নতুন অফিসের উদ্বোধন করতে যেতে হবে। তারপর আমি নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম, আর নীলাও আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালবেলা। আই ওঠো। কি হলো? ওঠো। কি হয়েছে শোনা? এত সকালে ডাকছো কেন? এখনো সকাল 8টা বাজে, এখন ওঠো, আবার অফিসে যেতে হবে। আমি নাস্তা বানাতে গেলাম। তারপর নীলা চলে গেল নাস্তা বানাতে, কিন্তু আমি কি এত সকালে ঘুম থেকে উঠে? তাই আমি আবারও ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর নীলা এসে দেখো আমি এখনো ঘুমাচ্ছি, কিন্তু হঠাৎ মনে হলো কেউ আমাকে গোসল করাচ্ছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সামনে তাকাতে দেখি নীলা হাতে মগ নিয়ে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো ভয়ে শেষ, কারণ নীলার রাগ খুব ভয়ঙ্কর। কি হয়েছে নীলা? কি হয়েছে মানে? তোমাকে সে কখন থেকে ডেকে গেলাম ওঠার জন্য, কিন্তু তুমি। আসলে হয়েছে কি, এত সুন্দর একটা ঘুম নষ্ট করতে মন যাচ্ছিল না, তাই আবারও ঘুমিয়ে গেলাম। চুপ, আবার দাঁত বের করে হাসছে। তাড়াতাড়ি উঠো, ফ্রেশ হয়ে আসো। তারপরে আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নীলা হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার যাওয়ার পর আমার দিকে এগিয়ে দিল। আমি হাত মুখ মুছে দুজনে নিচে গেলাম নাস্তা করার জন্য। তারপর দুজনে নাস্তা করে উপরে চলে আসলাম। নীলা, রেডি হয়ে নাও। তুমি বাইরে যাও। কেন? আমি থাকলে কি সমস্যা হবে নাকি? না, কোনো সমস্যা নেই, তবুও তুমি বাইরে যাও। না, আমি যাব না। ওকে, তাহলে আমিও তোমার সাথে যাব না। না, আমি বাইরে যাচ্ছি, তুমি রেডি হয়ে নাও। আমি আগে রেডি হয়েছি, তখন নীলা ওয়াশরুমে ছিল। তারপর আমি বাইরে চলে আসলাম। দীর্ঘ 30 মিনিট পর নীলাও আসলো। সে আসার পরে আমরা দুজনে চলে আসলাম আমাদের নতুন অফিসে। অফিসে আসার পর সবাই সম্বোধন জানালো। আমি আর নীলা বসে আছি আমার অফিস রুমে। নীলাকে একা বাড়িতে রাখি না, কারণ সে একা বাড়িতে থাকতে ভয় করে, তাই যেখানে যাই তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া লাগে। কিছুক্ষণ পরে ম্যানেজার এসে বলে আজকে কিছু লোকের ইন্টারভিউ আছে। একে একে সবাই এসে ইন্টারভিউ দিয়ে গেল, কিন্তু শেষে যে এসেছে তাকে দেখে আমি অবাক, কারণ সে আর কেউ নয়, আমার বন্ধু দিহান। নাহি তুই? এই, আপনি ইন্টারভিউ দিতে এসে বসের নাম ধরে ডাকছেন? আপনি তো খুব বেয়াদব দেখছি। নীলা থামো, ও আমার ছোটবেলার বন্ধু। আগে বলবে না? তুমি বলতে দিয়েছো? দোস্ত, তোকে আজকে কত বছর পর দেখলাম। চলো কোথাও গিয়ে কথা বলি। তারপর আমরা তিনজন চলে আসলাম একটা পার্কে। দিহান, আবুর কি খবর রে? তার আর খবর? তুই চলে যাওয়ার পর থেকে কি রকম যেন হয়ে গেছে। আপু আর ভাইয়া নিশ্চয়ই বিয়ে করেছে? তার একটা মেয়ে আছে। ভালো। এতক্ষণ নীলা আমাদের সব কথা শুনছিল। নাহিদ, চলো না আমরা গিয়ে তাদের দেখে আসি। চল। আর এ কে? নীলাকে উদ্দেশ্য করে। আমি হলাম। তাকে বলতে না দিয়ে, এ হচ্ছে তোদের ভাবি। তাহলে নাদিয়া? সে আমার কাছে মরে গেছে, আর যেটুকু ভালোবাসা ছিল সেগুলো ওই দিনে ঘৃণাতে পরিণত হয়েছে। সে কথা বাদ দাও। আর ভাইয়া, এসব বিষয়ে ওর সাথে আর কোনো কথা বলবেন না প্লিজ। ওকে। তোরা কি এখন অফিসে যাবি নাকি বাড়িতে যাবি? বাড়িতে। আচ্ছা, তোদের বাড়ির ঠিকানাটা দিয়ে যা। চৌরাস্তার মোড়ের পাশে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি যাই, আমার আবার বাড়িতে কাজ আছে। ভাইয়া, কিছু খেয়ে যা। না, অন্য একদিন তোদের বাড়িতে গিয়ে খাবো। ওকে। তারপর দিহান চলে গেল, আর আমরাও বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দুজনে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নীলা খাবার বানাতে চলে গেল। আমি শুয়ে পড়লাম, কারণ অনেক ক্লান্ত লাগছে। প্রায় 1 ঘন্টা পরে নীলা ডাক দিল খাবারের জন্য। আমি নিচে চলে গেলাম। তারপর দুজনে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রাতে আমি শুয়ে আছি, তখন নীলা আমার পাশে শুয়ে বলতে লাগলো, নাহিদ, চলো না আমরা তোমার বাড়ি থেকে ঘুরে আসি। খাবো। কখন যাবে? দাঁড়াও,
একজনের সাথে কথা বলিনি, তার সাথে অনেক দিন হয়েছে কথা বলি না। তারপর মানিব্যাগে একটা কোণা থেকে সে আমার 5 বছর আগের বন্ধ হওয়া সিমটা বের করলাম। এটা কি? সিম। কোথায় পেলে? এটা আরও 5 বছর আগে বন্ধ করেছিলাম, আর আজকে খুলবো সিমটা। তারপর সিমটা মোবাইল সেট করলাম, কিন্তু সিমটা আসছে না, শুধু কিছু নাম্বার আসছে। সেখানে দেখি আপুর নাম্বারও আছে, তাই সেটা নিয়ে সিমটা ফেলে দিলাম। তারপর আপুর কাছে কল দিলাম, প্রথমবারই ধরেনি, দ্বিতীয়বার রিং হতে ধরে নিল। হ্যালো, কে বলছেন? আপুর কণ্ঠ শুনে কখন যে চোখ দিয়ে দুপুরে অস্ত্র গড়িয়ে পড়লো তাই বুঝতে পারেনি। কি হচ্ছে? কথা বলছেন না কেন? এই কথা বললে বলেন, তা না হলে ফোন রাখি। আপু? নাহিদ কান্না করে দিয়ে ফোনের অপার থেকেও বোঝা যাচ্ছে। তুই কোথায় ভাই, একবার বল, আমি তোর কাছে আসছি। জানিস ভাই, তোকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারিনি। আব্বু কিরকম আছে? ভালো নেই, তুই শুধু একবার বাড়িতে আয়। যাবো, তবে ভাই তুই শুধু একবার বাড়িতে আয়। আমার কিছু না বলে ফোনটা কেটে দিলাম। পাশে তাকে দেখে নীলা কান্না করতে করতে তার মুখের 12টা বাজিয়ে ফেলছে। এই তুমি কান্না করছো কেন? তুমি করলে কেন? এমনি। আমি এমনই। তারপর আর কেউ কোনো কথা বললাম না, দুজন শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নীলা বলে উঠল, নাহিদ চলো না তোমাদের বাড়িতে যাই, সবাই হয়তো তাদের ভুল বুঝতে পেরেছে। যাব। কবে যাবে? কালকে। সত্যি? আর এখন ঘুমিয়ে পড়ো। আমি আর নীলা সে রাতের মতো ঘুমিয়ে পড়লাম। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। এই ওঠো, আর কত ঘুমাবে? আর একটু ঘুমাই। না, আর কোনো ঘুম হবে না, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি বেচারা আর কি করবো, তাই ওয়াশরুমে চলে গেলাম। নীলা, নীলা। কি হয়েছে? আমার টাওয়ালটা দাও তো। আমার টাওয়ালটা তো দিলে না, জোর করে ভিতরে ঢুকিয়ে দিলে। তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। কিছুক্ষণ পর নীলা টাওয়াল নিয়ে আসে। এই নাও ধরো। কোথায়? দেখছি না তো। এই যে তোমার সামনে, তুমি দেখছো না? না, দেখেও না দেখার পান করে। তারপর আমি দরজাটা আর কিছুটা ফাঁক করে নীলাকে সহ টান দিয়ে ভিতরে নিয়ে নিলাম। হেই, কি করছো? ছাড়ো। ছাড়ার জন্য আনছি। তাহলে একটা ইয়া দিয়ে দাও। পারবো না। তাহলে তোমাকে ছাড়ছিও না। নীলা কিছুক্ষণ ভেবে, আচ্ছা দিচ্ছি। তারপর নীলা আমার কপাল পরে পরে একটা চুমু দিল। এটা কে ছিল? কেন? তুমি যেটা চাইলে সেটা। আমি তোমাকে আর বলতে না দিই, সে আমার টুর জোড়া আয়ত্ত করে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। এবার হয়েছে? তারপর নীলা চলে গেল, আর আমি ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলাম। আমি সবার কাছে দোয়া প্রার্থী, আমার ফ্যামিলির জন্য, বিশেষ করে আমার বড় ভাইয়ের জন্য। বাইরে এসে নাস্তা করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে নীলাও আসলো। রেডি হয়ে নাও, আজকে আবার বাড়িতে যাব। তারপর আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দীর্ঘ 30 মিনিট রাস্তা পার করার পরে বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে এসে দেখি সেটা আগের মতো আছে। আমি বাড়িতে ঢুকলাম, সাথে নীলা। গিয়ে দেখে একটা মেয়ে দুষ্টুমি করছে। আমি মেয়েটির কাছে গেলাম। কে আপনি? তুমি কে? এটা আমাদের বাড়ি। বুঝলাম মেয়েটি ভাইয়ার। তোমার আম্মুকে ডাকো। তখন মেয়েটি তার আম্মুকে ডাকলো। কিছুক্ষণ পরে একটি মেয়ে আসলো, হয়তো ভাইয়ার বউ। কি হয়েছে মামুনি? এই লোকগুলো। তখন মেয়েটি আমাদের দিকে তাকালো। জি, কিছু বলবেন? আপনি কে বলবেন? এবারের বড় বউ কিন্তু কেন? আসলে আমি এবারে ছোট ছেলে। আপনি যে সত্যি কথা বলছেন তা বুঝবো কিভাবে? আপনি বাড়িতে কে আছে তাকে ডাকেন। তখন মেয়েটি গড়ের ভিতরে চলে গেল, আর কিছুক্ষণ পর সাথে আরেকজন মেয়েকে নিয়ে বাইর হলো। মেয়েটার কেউ নয়, আপু। আপু আমাকে দেখে ঠায় দাঁড়িয়ে রয়েছে, আর চোখ দিয়ে নুনা জল গড়িয়ে পড়ছে। কি হয়েছে আপু, কান্না করছো কেন? আপু? তারপর আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি আর থাকতে পারলাম না, কান্না করে দিলাম। শুনলাম পুরুষরা নাকি কখনো কাঁদে না, তাহলে আমি কাঁদছি কেন? আমিও তো পুরুষ। হতে দুজনের মনের মাঝে চাপা কষ্টগুলো আর লুকিয়ে থাকতে পারছে না। যেন বলছে আমি আর থাকতে পারছি না নিজের অসর তীর্থ হারিয়ে থাকতে, পারছি না নিজের আপন জনদের থেকে দূরে থাকতে। ভাই তুই এসেছিস, জানিস তোকে ছাড়া এই বাড়িটা অসম্পূর্ণ। যখনই বাড়িতে আসি তখন তোর কথা খুব মনে পড়তো। আর এখানে দাঁড় করে রাখবে নাকি ভিতরে নেবে? চল। আবার দেখো নীলার দিকে খেয়াল করেনি, কিন্তু সে এখন খেয়াল করেছে। নীলা, তুমি এখানে? আপনি আমাকে চেনেন?
কিন্তু কিভাবে আপনি? ওর চাচাতো ভাই আমার ফ্রেন্ড, সে আমাকে নীলাকে দেখিয়েছে। ও নাহিদ, নীলা তোর কি হয়? নীলা আমার বউ। তাহলে নাদিয়া? এনে আমার কেউ নেই, থাকলে সে এখন আমার কাছে মৃত। কি বলছিস এগুলো? হুম। নীলা, তোমার বাবা মা কেমন আছে? আসলে আমার বাবা মা নেই। আমাদের বিয়ের 2 দিন পরে তার বাবা মা মারা যায়। একটা আচ্ছা, ভিতরে চল। তারপর আমরা ভিতরে চলে আসলাম। এখন দেখলাম মেয়েটা আমার দিকে হাবলের মতো তাকিয়ে আছে। কি হলো ভাবি, এরকম করে কি দেখছো? এ তাহলে নাহিদ? হুম। ইনি কে ছিলাম না? ভাইয়ার বউ। আর এই মেয়েটা? ভাইয়ার মেয়ে। তারপর আমি মেয়েটাকে কুলে তুলে নিলাম। মামনি, তোমার নাম কি? আমার নাম হাবিবা। বাহ, খুব সুন্দর নাম তো। তুমি খুব পসাম। তুমি আমাদের ছেড়ে এতদিন কোথায় ছিলে? এই তো আমি চলে এসেছি, আর যাব না। আপু আবু কোথায়? আর ভাইয়া? আব্বু বাজারে গেছে আর ভাইয়া অফিসে। আমি আব্বু এবং ভাইয়াকে বলে দিয়েছি, তারা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ও, তাহলে আমি রুমে যাই। তারপর আমি নীলাকে নিয়ে রুমে চলে আসলাম। রুমটা যেরকম রেখে গিয়েছিলাম সেরকমই আছে। মনে হচ্ছে কেউ প্রতিদিন গুছগাছ করে রুমটাতে। নীলাও রুমটা ঘুরে ঘুরে দেখছে। তোমার রুমটা তো খুব সুন্দর। হুম। আরো সুন্দর হতো যদি কিছু পুতুল থাকতো। তোমার কাছে তো শুধু পুতুল। বাড়ির পুরো রুমটাকে পুতুল দিয়ে ভরিয়ে রেখেছ, কিন্তু আমার মন খটকা লাগছে। কি? রুমটা আগে যেরকম রেখে গেছিলাম সেরকম আছে, কোনো পরিবর্তন হয়নি, বরং আরো গোছালো আছে। কিন্তু কে করবে? কেউ তো আমার রুমে ঢুকবে না। সে পরে দেখা যাবে। কিছুক্ষণ পরে আব্বু এসে ডেকে গেল। আব্বু আর ভাই এসেছে, তাই আমি আর নীলা নিচে চলে গেলাম। কিরকম আছিস? যেরকম থাকার কথা সেরকমই আছি। বাবা, তুই আমাকে মাফ করে দে। আমি না বুঝে তোর উপরে হাত তুলেছি, বাড়ি থেকে বের করে দিয়েছি। আব্বু কি করছো? তোমার উপর আমার কোনো রাগ নেই। নাহিদ, তুই আমাকেও মাফ করে দে। আমরা সত্যিটা না জেনে তোকে। থাক ভাইয়া, তোমরা যা করছো ঠিক করেছো, কিন্তু আমি তাকে কখনো ক্ষমা করব না, যার জন্য আমি বাইরে ছাড়া হয়েছি। না দেয়া ইচ্ছে। থাক, তার সম্পর্কে আমি আর কিছু শুনতে চাই না। এই মেয়েটাকে? তোমার বৌমা। কিছুক্ষণ পরে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম, সব আমার পছন্দের খাবার। আব্বু, আমি বিকেলে চলে যাব। কেন? তুই মনে হয় আমাদের ক্ষমা করিসনি? তোমাদের ক্ষমা আমি আরও আগে করেছি, কিন্তু তুমি ছোট আব্বুকে এই বাড়িতে আনো, তাহলে আমি এই বাড়িতে থাকবো। তোমরা বাড়ি থেকে বাহির করে দেওয়ার পর তারাই ছিল আমার পরিবার। তাই আমি মনে করি যদি সবাইকে নিয়ে সাথে করে থাকি তাহলে সমস্যা কোথায়? আর তারা হয়তো প্রেম করে বিয়ে করেছে, তো কি হয়েছে? আচ্ছা আব্বু, তুমি আম্মুকে কি রকম ভালোবাসো? অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি অসম্পূর্ণ ছিলাম। তাহলে ছোট আব্বু কি দোষ করেছে? আম্মুকে ছাড়া তো সেও অসম্পূর্ণ। তুমি যদি ছোট আব্বুকে ক্ষমা করে এ বাড়িতে নিয়ে আসো, তাহলে আমি এ বাড়িতে থাকবো। ওকে, তাই হবে। তাকে কালকে বল আসতে। ওকে। তারপর আমরা খাবার খেয়ে আমরা রুমে চলে আসলাম। আমাদের পেছনে পেছনে আপিও আসলো। নাহিদ, তোর সাথে নীলার পরিচয় হলো কিভাবে? তারা তো লন্ডন থাকতো। আমি এতদিন লন্ডনে ছিলাম, আর সেখানে পরিচয় হয় আমাদের কলেজে। কিভাবে হলো বল না প্লিজ। আচ্ছা তাহলে শোনো, ফ্ল্যাশব্যাক। আজকে আমার কলেজের প্রথম দিন, তাই রেডি হয়ে নিচে চলে আসলাম। বাবাই আমার দিকে তাকিয়ে আছে। বাবা, কি হয়েছে? বাবা তাকিয়ে আছো কেন? তুমি এগুলো কি পড়ছো? তো কি হয়েছে? তোমার কি আর জামা নেই যে এগুলো পড়ছো? পুরো খ্যাতের মতো লাগছে। ভাবি, আমার ওরকম করে চলবে যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, আর এখন এগুলো পড়তে ভালো লাগে। আমাদের কি টাকা কম আছে নাকি যে তুমি এগুলো পড়বে? ভাবি প্লিজ। আচ্ছা, আমি না হয় মানলাম। তোমার ভাইয়া? তাকে আমি ম্যানেজ করে নেব। আচ্ছা, নাস্তা করে নাও। তারপর আমরা দুজন নাস্তা করে নিলাম। ভাইয়া সকালে চলে গেছে নাকি কাজ আছে। আমি চলে আসলাম কলেজের উদ্দেশ্যে। একটা ট্যাক্সি নিয়ে চলে আসলাম কলেজে। ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিয়ে কলেজের ভিতরে ঢুকলাম। অনেক বড় কলেজ, গতকাল ঠিক মতো দেখিনি, তাই আজ চারদিকে ঘুরে ঘুরে দেখে নিলাম। প্রিন্সিপাল বলছে তার সাথে দেখা করতে। প্রথমে কলেজে আসলাম, তাই চলে আসলাম তার রুমে। মাই কামিন স্যার? আরে নাহিদ, আসো। আমি ভিতরে গেলাম। তা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। ক্লাস তো শুরু হয়ে গেছে, চলো তোমাকে ক্লাসে নিয়ে যাই। জি স্যার। স্যার আমাকে ক্লাসরুমে নিয়ে চলে গেল।
স্যারকে থেকে সবাই দাঁড়িয়ে গেল। তোমরা সবাই কেমন আছো? ভালো স্যার। তা যে জন্য আসা আমাকে দেখি, এই হচ্ছে তোমাদের নতুন সহপাঠী, বাংলাদেশ থেকে এসেছে, সবাই তার সাথে বন্ধুত্ব করে নিও। ওকে স্যার। তারপর স্যার চলে গেল আর আমি গিয়ে নিজের সিটে বসলাম। অবশ্যই পিছনের দিকে সিটটা খালি ছিল, কেউ আমার কাছে আসছে না আমার পোশাক দেখে, তা আমার জন্য ভালো হলো। আমি আমার পুরনো স্মৃতিগুলো বলতে তাহলে বেশি চাপ নিতে হবে না। দেখতে দেখতে সেদিনের মতো ক্লাস শেষ হয়ে গেল। আমার কোনো বন্ধু হয়নি, আমি বানাতে চাই না। তারপর বাড়িতে চলে আসলাম। এসে কলিমগুলো চাপ দিতেই বাবা এসে দরজা খুলে দিল। তা আজকে প্রথম দিন কিরকম কাটলো? ভালো ভাবি। ভাইয়া আসে নাই? না, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পরে ভাবিকে ডাক দিলাম খাবারের জন্য। খাবার টেবিলে। তা কীরকম হলো প্রথম দিন? ভালো। খাবার খেয়ে রুমে চলে আসলাম। বিকেলে ভাবি আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? ঘরে ভালো লাগছে না, তাই কোথা থেকে ঘুরে আসি। আচ্ছা যাও, তাড়াতাড়ি চলে এসো। আমি চলে আসলাম রাস্তায়। সামনে একটা পার্ক আছে, তাই সেখানে চলে আসলাম। কিছুক্ষণ ঘুরিয়ে বাইরে আসলাম। আসবে না কেন, সেখানে সব কাপড় আর আমি সিঙ্গেল, তাই থাকলাম না। রাস্তা দিয়ে হাঁটছি, তখন কিছু একটা সাথে দেখা খেলাম। তাকে দেখি আমার বন্ধু আরিফ। আরিফ তুই এখানে? আমি এখানে। কিন্তু কিভাবে? আমি কিন্তু তোকে আজকে সকালে দেখেছি। কিন্তু কিভাবে? আমি আজকে সকালে কোথাও যাইনি। তাহলে কলেজে যে গিয়েছিলি মনে আছে? আমিও সে কলেজেই পড়ি, আর তোকেও সেখানে দেখেছি। কিন্তু তুই এখানে কেন? সে না হয় বললাম, কিন্তু তুই এখানে কেন? মনে আছে 2 বছর আগে আমি আর আমার পরিবার দেশের বাইরে চলে আসছি, কিন্তু কোথায় গিয়েছি তা বলেনি। কিন্তু এদেশে আসলে তোরা? তুই এখানে কোথায় থাকিস? এই তো ভাইয়ের বাসায়। তোর ভাইয়াও এদেশে থাকে নাকি? কিন্তু তুই বাংলাদেশ ছেড়ে এখানে কেন? সেটা অন্য এক সময় বলবো। আচ্ছা চল, তোর ভাইয়ার বাড়িতে যাব। আচ্ছা চল। তারপর আমরা দুজনে হেঁটে চলে আসলাম বাড়িতে। এসে কলিং বেল ছাপ দিলেই বাবা সে দরজা খুলে দিল। এসেছো? কে? আরিফকে উদ্দেশ্য করে। ও আমার বন্ধু। তারা আরও আগে এখানে চলে আসে। ও, ভিতরে আসো। আমরা দুজন ভিতরে গেলাম। ভাবি আমি ওকে নিয়ে আমার রুমে যাচ্ছি। আচ্ছা। আমরা দুজন রুমে আসলাম। কিরে, এ তোর ভাইয়া বিয়ে করলো কোন দিন? তোদের আমার ছোট আপুর কথা বলেছিলাম, মনে আছে? এ হচ্ছে আমার ছোট আপুর বড় ছেলে আর তার বউ। ও। তারপর আমরা আরও কিছুক্ষণ কথা বলে আরিফ চলে গেল আর আমিও মোবাইল নিয়ে বসলাম। একটা নতুন অ্যাকাউন্ট খুললাম। কিছুক্ষণ পরে ভাবি ডেকে গেল খাবারের জন্য। চলে গেলাম খাবার টেবিলে। তা প্রথম দিন কীরকম কাটলো কলেজের? ভালো। খাবার খেতে খেতে আরও কিছু কথা বলে রুমে চলে আসলাম। দেখতে দেখতে রাত চলে গেল। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। রাস্তায় গিয়ে আরিফকে কল দিলাম। কালকে তার থেকে নাম্বার নিয়েছিলাম। হ্যালো, তুই কোথায়? এই তো সামনে আছি, তুই আয়। আচ্ছা। কিছু দূর যাওয়ার পরে দেখি আরিফ দাঁড়িয়ে আছে। কিরে, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ, তোর? ভালো, চল যাওয়া যাক। আমরা দুজন হেঁটে চলে আসলাম কলেজে। অবশ্য আজকার খেয়েছে যে আসেনি। একজন সাধারণ মানুষ যেরকম চলে সেরকমভাবে এসেছে। আমরা কলেজ গেট দিয়ে ঢুকতে যাব, তখনই থেকে একদল মেয়ে একটা ছেলেকে কান ধরে উঠবোস করাচ্ছে। কি রে, এগুলো কি? এগুলো এদের প্রতিদিনের রুটিন, ছেলে মেয়েদের ধরে র্যাগিং করা। কিন্তু তারা কি দোষ করলো? এটা আমাদের দেখার বিষয় না, চল। না, তারা বিনা দোষে শাস্তি পাবে না, আমি তো হতে দেব না। আরে যাস না, তারা বড়লোক বাপের মেয়ে, তাদের সাথে পারবি না। আমি তার কথায় কান না দিয়ে চলে আসলাম তাদের সামনে। এসে ছেলেটাকে তুললাম। প্রথমে ছেলেটি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি হলে ভাবে তাকিয়ে আছেন কেন? না, কিছু না। মেয়েগুলোর দল থেকে একটা মেয়ে। এই তোর সাহস কি করে হয় আমাদের কাজে বাধা দেওয়ার? এই নীলা, দেখ তো মালটাকে। তখন পিছনে বাইকে বসে থাকা একটা মেয়ে আমার দিকে তাকায়। মেয়েটা অসম্ভব সুন্দরী, গায়ে আলতার রং, চোখ দুটা হরিণীর মতো। যে কেউ প্রথম দেখলে প্রেমে পড়ে যাবে। আমার ক্ষেত্রে দ্বিতীয়টা হয়নি, কিন্তু আমাকে এসব করলে হবে। একবার ধোকা খেয়েছি, আর খেতে চাই না। আই, কি হয়েছে রে? তার বান্ধবীর উদ্দেশ্য করে মেয়েটি যখন কিছু বলতে যাবে তখন আরিফ এসে। মায়া, নীলা ও নতুন আসছে এখানে, তাই তো চিনতে পারে নাই। আচ্ছা যা, তোকে আজকে প্রথম দিনের কারণে মাফ করে দিলাম। আমি কোনো অনুপ্রেরণা নিয়ে চলি না। আই, আমি তোকে অনুপ্রেরণা দিচ্ছি। তা না তো কি? এবার খুব রেগে গিয়ে আমার কলার ধরে। আই,
তুই আমার রাগ সম্পর্কে জানোস না। এই আরিফ, ওকে বোঝা, তা না হলে ওকে আমি কি করব আমি নিজেও জানি না। তারপর আরিফ আমাকে টেনে নিয়ে চলে গেল। তুই কি করতে যাচ্ছিলি? তোর নিজের কোনো ধারণা আছে? আমি কি করলাম? আমি তো কারো অনুপ্রেরণা নিয়ে বাঁচবো না। তুই ওকে চিনিস? ও হচ্ছে এখানকার বড় বিজনেসম্যান আলতাফ চৌধুরীর মেয়ে। যেখানে আইন হতে সবকিছু তাদের সাথে, সেখানে তুই করবি একা? আমি আর কিছু বললাম না। আরিফ ঠিকই তো বলেছে, যেখানে আইন হতে সব কিছুর তাদের সাথে এখানে আমার কি করার? আর আমি এত কিছু করতে এখানে আসিনি। আমি আমার লক্ষ্য পূরণ করতে এসেছি। আমার কাল ও অতীতকে বলতে। আমি আর কোনো কথা বললাম না। আরিফকে নিয়ে ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখি নীলাও এসেছে। এসে নীলা আমার পাশে বরাবর একটা সিটে বসেছে। কিছুক্ষণ পরে স্যারও চলে আসলো। স্যার ক্লাস শুরু করলো, কিন্তু নীলা আমার দিকে কেমন করে যেন আর চোখে তাকাচ্ছে। কিছুই বুঝতে পারছিলাম না। তার দেখানো দেখে আমার অসহ্য লাগছে, কিন্তু কি করার। দেখতে দেখতে পুরো ক্লাস শেষ হয়ে গেল। আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পিছন পিছন আরিফও আসলো। কিরে, এত তাড়া করে বেরিয়ে পড়লি কেন? এমনি চল। আমি আর আরিফ বাড়ি থেকে হাঁটা ধরলাম। আরিফ তার বাসাতে চলে গেল, আর আমি আমার বাসাতে এসে দুপুরে খাবার খেয়ে আরিফকে কল দিলাম। হ্যালো, তুই কোথায়? এই তো বাড়িতে। কেন বলতো? না, বাড়িতে ভালো লাগছে না, তাই কোথাও ঘুরতে যাব ভাবছিলাম। আচ্ছা, আমি বেরোচ্ছি, তুই বাড়ির সামনে এসে দাঁড়া। আমি রেডি হয়ে বাড়ির সামনে চলে আসলাম। কিছুক্ষণ পরে আরিফও চলে আসলো। তা কোথায় যাবি? আমি তো এখানকার কিছু চিনি না, তাই তুই কোথায় নিয়ে চল। আচ্ছা চল, কিছু দূর একটা ছোট্ট নদী আছে, সেখানে যাই। চল। আমরা দুজন চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে অনেক লোকজন, মুগ্ধকর পরিবেশ, তার সাথে উত্তরে হালকা ঠান্ডা শীতল হাওয়া, যে কারো মন কেড়ে নেবে। আমরা দুজন নদীর পাড় ধরে হাঁটছি। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি। আরও কিছু দূর যাওয়ার পরে দেখলাম নীলার মতো কেউ নদীর পাড়ে পানি নিয়ে খেলা করছে, একেবারে ছোট্ট বাচ্চাদের মতো। আমরা আরও শিওর হওয়ার জন্য আরও কিছুটা কাছে যাই। গিয়ে দেখি নীলা এখানোর সাথে তার বান্ধবীরাও আছে। তারা আমাদের দিকে দাঁড়িয়ে গেল। মায়া, তুমি এখানে? মানে ঘুরতে আসলাম আর কি। আরে ফের এতক্ষণ মনে হয় কোনো হুঁশ ছিল না, তাদেরকে ধাক্কা দিয়ে, এই তুই ওনার সাথে এরকম করে কথা বলছিস কেন? সেটা তোকে পরে বলবো, চল। আমরা সেখান থেকে চলে আসলাম। এতক্ষণ নীলা আমার দিকে একদিনে তাকিয়েছিল। হুঁশ ফিরল তার বান্ধবীর দেখায়। এই তোর কি হয়েছে? কই কিছু না তো। কিছু তো একটা হয়েছে। সে সকাল থেকে দেখছি তুই ছেলেটাকে দেখার পর থেকে তার দিকে কীরকম করে যেন তাকিয়ে থাকিস। আরে না, কিছু না, চল তো, ভালো লাগছে না। অতপর তারা চলে গেল নিজেদের বাড়িতে, আর আমরাও চলে আসলাম নিজেদের বাড়িতে। দেখতে দেখতে সেদিন চলে গেল। পরদিন সকালে ঘুম ভাঙলো ভাবির ডাকে। তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম। কিছু দূর গিয়ে দেখি আরিফ দাঁড়িয়ে আছে। কে রে, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। চল যাওয়া যাক। তারপর দুজন কলেজে চলে এসে সে কালকের কাহিনী। নীলাটা আবারও আজকে একটা ছেলেকে রেকিং করছে, তাই আমি সেখানে চলে গেলাম। আমার পিছন পিছন আরিফও আসলো। আপনাদের আর কোনো কাজ নেই? হ্যাঁ, কলেজে এসে শুধু ছেলে মেয়েদের রেকিং করা ছাড়া? আমার কথা শুনে তারা আমার দিকে তাকায়। এই তুই আজকে এসেছিস? তোকে তো আজকে। কি করছো কি মায়া তুমি? কি করছি মানে, তুমি দেখছো এই ছেলেটা প্রত্যেক দিন আমাদের কাজে বাধা দেয়। আরে ও এখানে নতুন এসেছে, তাই সে সব কিছু বুঝে না। বুঝে না মানে? কালকে ভুল করেছে বলে আজকেও একই ভুল করবে, তাও আবার দ্বিতীয়বার ক্ষমা? মায়া, যেতে দে না। ও নতুন এসেছে, তাই আমাদের সম্পর্কে সব কিছু জানে না। এইটা তুই বলছিস? আমার তো বিশ্বাস হচ্ছে না। তোর কি শরীর খারাপ নাকি? আমি ঠিক আছি, আর চল তো ক্লাসে যাব। তারা দুজন চলে গেল, আর আমি আরিফও চলে আসলাম। কিছুক্ষণ পরে স্যারও চলে আসলো। দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু পুরোটা ক্লাসে নীলা আমার দিকে কীরকম করে যেন তাকাচ্ছিল, যা আমার কাছে অসহ্য লাগছিল। সে যাই হোক, আমি আর আরিফ চলে আসলাম বাইরে। চল, আজকে আমাদের বাড়িতে যাবি। নারী, আজকে না, অন্য আরেক দিন যাব। তা বললে তো হবে না দোস্ত, প্লিজ। তারপরও আরিফ আমাকে এক প্রকার জোর করে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে গিয়ে দেখি শুধু আন্টি আছে। আঙ্কেল অফিসে গেছে মনে হয়। আম্মু, দেখো কে এসেছে। কি রে, এত গরুর মতো চিল্লাস কেন? আর কে এসেছে? রান্নাঘর থেকে বাইরে আসে। আম্মু, তুমি আমাকে এটা বলতে পারলা? আরে রাখ তোর পেচাল। আর কে এসেছে? তখন আমি সামনে গেলাম। নাহিদ, তুমি বসো। দাঁড়িয়ে কেন? না আন্টি, কোনো সমস্যা নেই। আরে বসো তো।
আজ কত বছর তোমাকে দেখলাম। এখন বলো, তোমার বাড়ির সবাই কীরকম আছে? জানি না। সে কি, তুমি জানো না মানে? সে একটা বড় কাহিনী, অনেক সময় বলবো। আচ্ছা ঠিক আছে, এই আরিফ, ওকে তোর রুমে নিয়ে যা। ঠিক আছে আম্মু। আমি আর আরিফ রুমে চলে আসলাম, তখন ভাবির ফোন। ভাবি বলো। তুমি কোথায়? আজকে এখন আসছো না? আসলে ভাবি, আমাকে আরিফ তার বাসায় নিয়ে এসেছে, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তারপর ভাবি ফোনটা কেটে দিল, আর আমি কিছুক্ষণ পরে আন্টিকে বলে আসলাম। অবশ্যই দুপুরের খাবার তাদের বাসায় খেয়েছি। আরিফদের বাসা থেকে বের হতে বিকাল হয়ে গেছে, তাই আরিফও আমার সাথে এসেছে। বাড়িতে এসে বাবির সাথে কিছু কথা বলে রুমে চলে আসলাম। আরিফ চলে গিয়েছে আরও আগে। দেখতে দেখতে সেদিন চলে গেল। পরদিন উড়ে কলেজে চলে আসলাম। আজও সে একই ঘটনা, নীলারা একটা ছেলেকে রেগিং করছে। আমি তাদের সামনে গেলাম তখন। আই থাম। কেন, কি হয়েছে? এই ছেলেটাকে দেখে তুই এরকম করছিস কেন? কিছু না, চল তো। এক প্রকার রাগ দেখিয়ে মায়াকে নিয়ে চলে গেল। আমিও তার কিছু বললাম না। আমিও আর কিছু বললাম না। আমি আর আরিফ ক্লাসে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। আজকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। সব দিকে শুধু কাপল আর কাপল। আমি আর আরিফ কলেজে চলে আসলাম। কলেজে কামাই করে কি করব? আমাদের কি আর গার্লফ্রেন্ড আছে? কিন্তু শুনেছি আরিফের আছে, তা কখনো দেখিনি। কিন্তু আজ সে আমাকে দেখে বলছে। আমরা হাঁটতে হাঁটতে কলেজে চলে আসলাম। কলেজ গেট দিয়ে ঢুকতে যাব, তখন একটা ছোট্ট বাচ্চা এসে একটা গোলাপ ফুল দিয়ে দৌড়ে চলে গেল। আমি আর আরিফ তো আবুল বনে গেলাম। কিরে, কি হলো এটা? যা হয়েছে ভালোই হয়েছে, দে ফুলটা আমাকে দে, তোর ভাবিকে দিব, আমার আর কিনা লাগবে না। সাদা ফুলটা দিল কে তা তো জানি না, হয়তো ভুল করে এসেছে তোর কাছে, হয়তো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা যত ভিতরে যাচ্ছি তত আমাদের হাতে ফুলগুলো বাড়ছে। আমি আর আরিফ তো আবারও আবুল বনে গেলাম। আমরা আর অত না ভাবে ক্লাসের থেকে পা বাড়লাম। তখন কেউ একজন আমার হাত ধরে ফেললো। তাকে দেখে নিলা, কিন্তু সে এখনো আমার হাত ধরলো। এক গাথা প্রশ্ন মাথার ভিতরে গোরপাক কাচ্ছে। নাহিদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন। এখানে না, কলেজের পেছন দিকটা আসো। আমি তো মনে মনে হ্যাপি ভয় পাচ্ছিলাম, না জানি কি করে বসে। তবুও বয়ে বয়ে তার সাথে গেলাম। তখন নীলা আমার সামনে হাঁটু ভেঙে বসে পড়ে আর বলতে থাকে, জানি না তুমি এটা কিভাবে নেবে। তোমাকে যেদিন প্রথম কলেজে দেখেছি তখন তোমাকে ভালো লাগে। ভালো লাগে তোমার অ্যাটিটিউডকে, ভালো লাগে তোমার এই মিষ্টি কথাগুলো। সেই দিনের পর থেকে তোমার কথা মনে পড়ে শুধু। ঠিকমতো ঘুমাতে পারি না, ঠিকমতো খেতে পারি না, শুধু তোমার কথা মনে পড়ে। মন শুধু তোমার সাথে থাকতে মন চায়, চাই শুধু তোমাতে মিশে যেতে। প্রথমে আমি এগুলো আমার মনের অনুভূতি, ভালো লাগা মনে করেছিলাম, কিন্তু না, পরে দেখি এটা ভালোবাসাতে পরিণত হয়েছে। কখন যে তোমাকে আমার অজান্তেই ভালোবেসে ফেলেছি জানি না। দেবে কি তোমার জীবনসঙ্গী হতে? দেবে কি তোমার সাথে হাতে হাত রেখে বিকেলের ঠান্ডা হাওয়ায় অনুভব করতে? দেবে কি তোমার বাবুর আম্মু হতে? আমি দেখে এসেছি ছেলেরা মেয়েদের প্রপোজ করে, কিন্তু আমি তার উল্টো। আমি নিজে তোমাকে প্রপোজ করছি। আমি আর কিচ্ছু পারবো না, তবুও আবার বলতে চাই, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ নাহিদ? আমি তো এতক্ষণ তার কথাগুলো শুনলাম, কিন্তু কি বলবো ভেবে পাচ্ছি না। তাই নীলা আবার বলল, কি হলো, কিছু বলো। দেখুন, এটা হওয়ার না। কিন্তু কেন? আমার সাথে আপনার যায় না। আপনি কোথায় আর আমি কোথায়? আর আমার মতো ছেলেকে আপনি ভালোবাসতে যাবেন কেন, যার কোনো পরিচয় নেই, নেই কোনো নিজস্ব অস্তিত্ব? আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। না, এ হয় না, কারণ আমি একজন ধর্ষক। ধর্ষণ মানে? শুনতে চান আমার অতীত? শুনতে চান কেন আমি অস্তিত্ব ছাড়া? বলো। তাহলে একটু অপেক্ষা করুন, আমি আরিফকে ডেকে আনি। আমি সেখান থেকে আরিফের কাছে চলে আসলাম। এসে থেকে আরিফ আর মায়া একসাথে আছে, তাই তাদেরকে নিয়ে চলে আসলাম নীলের কাছে। কিরে, এভাবে টেনে আনলি কেন? তুই শুনতে চেয়েছিলি না আমি কেন আজকে এখানে, কেন আজ নিজের ফ্যামিলি ছাড়া নিজের মাতৃভূমি ছেড়ে দেশে? কিন্তু তুই প্রত্যেকবার এড়িয়ে গেলি। তাহলে শুন। তখন আমি তাদের আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা বললাম আমার জীবনে অসমাপ্ত ভালোবাসার কথা। আমার কথা শুনে নীলা আমার হাত ধরে, নাহিদ, আগে সব কিছু ভুলে কি আবার নতুন করে শুরু করা যায় না? যায়, কিন্তু আমার এই জীবনে আমি আর কাউকে জড়াতে চাই না। এই জীবনে নেই কোনো অস্তিত্ব। কে বলেছে অস্তিত্ব নেই? তুমি চাইলে সব আমরা আবার নতুন করে শুরু করতে পারবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না নাহিদ। সরি, এ হবার নয়। তাই তুমি আমার থেকে ভালো কাউকে পাবে, তাকে নিয়ে তুমি তোমার নতুন জীবন শুরু করো।
আমার সাথে তুমি অসুখী হবে না। আমার কাউকে চাই না, শুধু তোমাকে চাই। আর আমি কারোর সাথে সুখী হব না, শুধু তোমাকে ছাড়া। সরি, আমি পারবো না আপনাকে আমার জীবনের সাথে জড়াতে। নাহিদ, তোমাকে না পেলে আমার এই জীবন রাখবো না। তোমাকে না পেলে এই জীবনে কোনো মূল্য নেই। তুমি আমার রাগ সম্পর্কে কোনো ধারণা নেই। বলে নীলা কাঁদতে কাঁদতে চলে গেল। নাই, তুই এটা কি করলি? যা করেছি ভালো করেছি, সে আমার সাথে সুখে থাকতে পারবে না। না, তুমি এটা ঠিক করলে না। তুমি নীলার রাগ সম্পর্কে জানো না। আমি আর কোনো কথা না বলে বাড়িতে চলে আসলাম। এসে কলিং বেল চাপ দিতেই ভাবি এসে দরজা খুলে দিল। চলে এলে যে? ভালো লাগছে না ভাবি, আমাকে একটু একা থাকতে দিন। কেন, কি হয়েছে তোমার? কিছু না ভাবি, বলে রুমের দিকে হাড়া ধরলাম। তখন আমি কি তোমার বোন না যে আমাকে বলা যাবে না? একথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম আর ভাবির দিকে এগিয়ে গেলাম। তুমি তো আমার বোন, তোমাকে বলবো না তো কাকে বলবো? আর তুমি তো জানো আমার অতীত সম্পর্কে। আর আজকে কলেজে নীলা আমাকে প্রপোজ করেছে। আমি সব কিছু ভাবির সাথে শেয়ার করি। আর নীলার কথা কলেজে যেদিন প্রথম গিয়েছি সেদিন বলেছি। তা তুমি কি করলে? তুমি তো জানো ভাবি, আমি আর এই অস্তিত্বহীন জীবনে আমি কাউকে জড়াতে চাই না, তাই না করে দিয়েছি। তুমি এটা ঠিক করলে না। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, জানি কি করবে এখন। ভাবি যা হবার পরে দেখা যাবে বলে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আজ নাদিয়ার কথা খুব মনে পড়ছে। কি দোষ করেছিলাম তোমাকে ভালোবেসে? কি অপরাধ ছিল তোমাকে জীবনসঙ্গী বানাতে চাওয়া? এসব কথা ভাবছিলাম তখন আরিফের ফোন। আরিফ বল। নাহিদ, নীলা। কি নীলা? নীলা সুইসাইড করতে গেছে, আমরা তাকে হসপিটালে নিয়ে এসেছি, তুই এখানে চলে আয়। একথা শোনার পর বুকের ভিতর কেমন যেন একটা ছিন করে কামড় দিল। আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। তখন ভাবি। কি হয়েছে নাহিদ, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ভাবি নীলা সুইসাইড করতে গিয়েছে, আমি হসপিটালে যাচ্ছি। তোমাকে বলেছিলাম সে কিছু একটা করে বসবে। আর তাড়াতাড়ি যাও, কি হয় আমাকে জানাবে। আমি চলে আসলাম বাইরে, তারপর একটা ট্যাক্সি নিয়ে চলে আসলাম হসপিটালে। গিয়ে দিকে আরিফ, মায়া আরও দুজন দাঁড়িয়ে আছে। কি হয়েছে রে? নীলা হাতের রক কেটে ফেলেছে। কি? সে এখন কোথায় আছে? অপারেশন থিয়েটারে। তখন একজন ডাক্তার বের হলেন। এখানে রোগীর পরিবারের কি আছে? দুজন বের হলে তখন বয়স্ক সে লোক দুজন গেল তার সামনে। জি, আমরা তার পরিবারের, আমাদের মেয়ে। দেখুন, রোগীর হাত কাটার ফলে অনেক রক্তক্ষয় হয়ে গেছে, তাই আপনারা যত দ্রুত সম্ভব 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার, রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। আমাদের কারো তো রক্তের গ্রুপ এবি প্লাস না। ডাক্তার, আমার আর নীলার রক্তের গ্রুপ এক। আমি দেব রক্ত, আপনি আমার থেকে নেন। বাস্তবেও আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ। তাহলে আপনি আমার সাথে আসুন। আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। তারপর আমার থেকে 2 ব্যাগ রক্ত নেওয়া হলো। আর ডাক্তার আবার অপারেশন থিয়েটারে ঢুকে গেল। কিছুক্ষণ পরে বের হলো। ডাক্তার নীলার কী অবস্থা? ভালো। আর এখন তাকে বেডে শিফট করা হবে, আপনারা সেখানে দেখা করে নেবেন। ধন্যবাদ ডাক্তার। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমাদের দায়িত্ব, বাকিটা তো আল্লাহর হাতে। কিছুক্ষণ পরে নীলাকে বেডে শিফট করা হলো। একে সবাই দেখা করলো। তার সাথে তখন আরিফ আর মায়া এসে আমাকে বললো নীলা নাকি আমাকে ভিতরে ডাকছে। আমিও ভিতরে গেলাম। তখন নীলার বাবা মা বাইরে চলে গেল। আমি তার সামনে গিয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। কি হলো, বসো। কেন করছেন এমন? জানো না কেন করেছি? আপনাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, এটা সম্ভব না। আমার সাথে আপনার যায় না। আর আমাকে আপনার বাবা মা মেনে নিবে না। নিবে কেন? আমার কি আছে? তখন নীলা তার বাবা মাকে ডাক দিল। তারা ভিতরে আসলো। আপু, আমি একটা ছেলেকে ভালোবাসি। তার নিজের কিছু নেই, নেই কোনো অস্তিত্ব। তাকে কি তোমরা মেনে নেবে? মা, আমরা তোর জন্য সব করতে পারবো। তুই যখন তোর নিজের জীবনসঙ্গী নিজে খুঁজে নিয়েছিস, তাহলে সেখানে আমরা কি বলবো? আমরা রাজি। আমি জানি তোমরা মেনে নেবে, কিন্তু ওই হারামিটা মেনে নিচ্ছে না। আমাকে দেখুন আঙ্কেল, আমি এটা করতে পারবো না। আর নীলা আমার থেকে ভালো কাউকে পাবে। আমার আর কাউকে চাই না, শুধু তোমাকে চাই। দেখুন আমি পারবো না। তুমি যদি এখন আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। দেখুন পাগলামি করবেন না। কেউ আমার কাছে আসবে না, আসলে এক্ষুনি আমি নিজেকে শেষ করে দেব। নাহিদ, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমাকে মেনে নাও। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। বাবা, তোমার কাছে আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাচ্ছি, তুমি নীলাকে মেনে নাও। আঙ্কেল, আপনি কি করছেন? আপনি আমার গুরুজন, আর আমি এই সিদ্ধান্ত একা নিতে পারবো না। আমার ভাই এবং ভাবি আছে, তাদের সাথে আলাপ করতে হবে। তুমি ঠিকানা দাও, আমি এক্ষুনি যাব।
আমি তাদেরকে ঠিকানা দিয়ে দিলাম, তিনি চলে গেলেন। আপনি কিন্তু এটা ঠিক করছেন না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কি আপনি করছো? তুমি করে বলো, আর আমি দেখে নিব তুমি আমাকে ভালো না বেশে কোথায় যাবে। তখন কোথা থেকে যেন আরিফ আর মায়া এসে, নাহিদ, তোর নীলাকে মেনে নেওয়া দরকার। তোরা নতুন করে সব শুরু কর, অতীত ভেবে কি হবে? আমি কিছু বলছি মনে মনে, ঠিকই তো, অতীত ভেবে কী হবে? যারা আমার কোনো কথা বিশ্বাস করে না, নিজের পরিবারও না, তাই তাদের কথা ভেবে কী লাভ? কিন্তু চাইলে কি নাদিয়াকে বলে যাবে? আর নীলাকে আমার ভালো লাগে না তা না, তাকেও ভালোবেসে ফেলেছি, কিন্তু নাদিয়ার মতো না। ঘণ্টাখানেক পর নীলার আব্বু, আম্মু, ভাইয়া আর বাবি আসলো। আমি তো ভাইয়া এবং বাবিকে দেখে অবাক। কি অবস্থা নীরা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কি অবস্থা? নাহিদ, আমরা যাচ্ছি তোদের বিয়েতে। কিন্তু ভাইয়া, আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। শেষ হয়নি তো কি হয়েছে? বিয়ের পরে শেষ করবে দুজনে মিলে একসাথে। আমি আর কোনো কিছু বললাম না। আমরা তোদের বিয়ে ঠিক করেছি আগামী সোমবার, মানে মাঝখানে একদিন বাকি। ভাই, তো তাড়াতাড়ি করার কি দরকার ছিল? দরকার আছে। আমার একটা বোনের দরকার, সারাদিন বাড়িতে একা ভালো লাগে না, তাই তাড়াতাড়ি বিয়েটা হবে তোমাদের। নীলার দিকে তাকিয়ে দেখে সে মুচকে আসছে। আমিও আর কিছু বললাম না। সেদিন নীলাকে বাড়ি নিয়ে আসা হয় এবং দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে যায়। এখন রাত 10টা, আমার সাথে দাঁড়িয়ে আছি। তখন কে যেন পেছন থেকে কাঁধে হাত রাখলো। তাকে দেখে আরিফ। কিরে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? ভাবছি আমার অতীতের কথা। আর যদি আব্বু ওর থাকতো তাহলে তার কত না খুশি হতো। দেখ, অতীত ভেবে লাভ নেই। তোকে ভবিষ্যতে কি হবে তা ভাবতে হবে এবং বর্তমানে কি হবে তা নিয়ে চিন্তা করতে হবে। এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরেও যাবি? নীলা তোর জন্য বসে আছে। তারপর দুজন ছাদ থেকে নেমে আসলাম। আরিফ আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দিল। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তখন বিছানার দিকে তাকিয়ে দেখে নীলা ইয়াপুর একটা গোমটা দিয়ে বসে আছে। আমি তার কাছে যাওয়ার পরে সে আমাকে এসে সালাম করলো। আপনার অজু আছে? তাহলে আসুন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা দুজন নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষে নীলা গিয়ে আবার খাটে বসলো। দেখুন, আমাদের বিয়েটা আপনার ইচ্ছেতে হয়েছে। এখন আপনি খুশি তো? কি রকম খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। এত এত আপনি করছো কেন? তুমি করে বলবে। আমি এখন তোমার বিয়ে করাবো। বলে নীলা আমাকে বিছানায় ফেলে দিল আর এসে আমার বুকের উপর বসলো। কি করছো কি? নামো। না, নামবো না। আজ আমি আমার জিনিস নিজের করে পেয়েছি, তাকে কি এত সহজে ছাড়ি? বলি আমার ট্যুর তার আয়ত্তে করে নিল। এরকমভাবে ট্যুর ধরেছে যেন কয়েকদিনে ক্ষুধার্ত। আজ তার শিকারকে নিজের করে পেয়েছে, তাকে কি আর ছাড়ে? তারপর আর তারা আস্তে আস্তে হারিয়ে গেল গভীর ভালোবাসায়। এভাবে দেখতে দেখতে 5 বছর চলে গেল। এর মধ্যে নীলা ভালোবাসায় নাদের কথা প্রায় ভুলেই গেছি। এর মধ্যে নীলার বাবা মা রোড দুর্ঘটনায় মারা যায় আর তাদের ব্যবসা আমি দেখাশোনা করি। কিন্তু সেদিন নাদিয়াকে দেখার পর থেকে আবার মনে পড়ে অতীতের কথা। বর্তমানে কথাগুলো শেষ করার পর আপু চলে যায়, কারণ দুলাভাই এসেছে তাই। আর আমি ছোট আব্বুকে ফোনে দিলাম। আসসালামু আলাইকুম ছোট আব্বু। কি অবস্থা তোর? সালামের জবাব দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কি খবর? আলহামদুলিল্লাহ। ছোট আব্বু, তোমাদের কালকে আব্বু আসতে বলেছে। কি সত্যি? তোমরা সবাই আসবে। আসার সময় আমার রাইসা মামনিকে নিয়ে আসবে। রাইসা ভাইয়া আর বাবির মেয়ে, তার বয়স 3 বছর। আমি কালকে সকালেই চলে আসবো। বলি ফোনটা কেটে, মনে হচ্ছে অনেক খুশি হয়েছ। হবেই না কেন, কত বছর পর নিজের ভাইয়ের সাথে দেখা হবে। দেখতে 3টা চলে গেল। পরদিন ছোট আব্বুও তার পরিবার আসলো। আমি নীলা আব্বুকে তাদের লাঞ্চ গার্ড থেকে নিয়ে আসলাম। অবশ্য আব্বু তাদের কাছে ক্ষমাও চেয়েছে। আমরা বাড়িতে চলে আসলাম। দুপুরে খাবার শেষে আমি আর নীলা ঘুমিয়ে পড়লাম। বিকালে কারো চিল্লানির আওয়াজে ঘুম ভেঙে গেল। আওয়াজটা আমার রুমের বাইরে থেকে আসছে। আমি কি দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি একেবারে মূর্তি হয়ে দাঁড়িয়ে গেলাম। এতক্ষণে নাদিয়ার চিল্লানির আওয়াজে সবাই চলে আসলো। নীলাও আমার পাশে এসে দাঁড়ালো। আপনি এখানে আর এত জোরে চিল্লাচ্ছেন কেন? সে কোনো কথা বলছে না, যেন সে এগুলোর কিছু শুনতে পায় না। একদিনে আমার দিকে তাকিয়ে আছে। তা দেখে তো নীলা আরও ডেকে গেল, কিন্তু কিছু বলছে না। তখন নাদিয়া আমার পায়ে পড়ে। নাহিদ, আমাকে ক্ষমা করে দাও, আর একবার সুযোগ দাও তোমার হতে। দেখুন, আপনি আমার পা ছাড়েন। না, ছাড়বো না। বলো, আমাকে ক্ষমা করে দিচ্ছ নাকি? দিচ্ছি, এবার ছাড়ুন। জানো নাহিদ, তোমাকে সেদিন মিথ্যে অপবাদ দেওয়ার পর থেকে একদিনও শান্তিতে থাকতে পারলাম না। প্রতি রাত তোমার জন্য কেঁদেছি। তোমাকে সেদিন রেস্টুরেন্টে দেখার পর মনে হলো তোমাকে আবার বুঝে ফিরে পেয়েছি, কিন্তু না, পাইনি, কারণ তুমি বিয়ে করে ফেলেছ। জানিস নাহিদ, নাদিয়া সেদিন তোকে ইচ্ছে করে মিথ্যা অপবাদ দেয়নি।
মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে হলো নাদিয়া সেদিন সে কাজ করতে বাধ্য ছিল একজনের হাতে। সে আমার আর নাদিয়ার গোসল করার ভিডিও তৈরি করে। নাদিয়া বলে সে যদি তাকে বিয়ে না করে তাহলে সে ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিব। তখন নাদিয়া তোর কথা বললে সেটাকে বলে আগে তোকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। নাদিয়া সেই ভয়েই তোকে মিথ্যা অপবাদ দিয়েছে। তারপরও ছেলেটা তাকে বিয়ে করার জন্য জোর করে, কিন্তু নাদিয়া রাজি হয় না, কারণ তার বিশ্বাস তুই একদিন আসবি আর নাদিয়াকে আপন করে নিবি। কিন্তু তুই তো বিয়ে করে ফেললি। ছেলেটা কে? তার মামাতো ভাই। তাকে আমি ছাড়বো না। তোর কিচ্ছু করতে হবে না, সে নিজের শাস্তি নিজে পেয়েছে। 4 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে সে পঙ্গু হয়ে গেছে। নাহিদ বাবা, আমার একটা কথা রাখবি? বলো। তুই যদি নাদিয়াকে বিয়ে করতি তাহলে মেয়েটার জীবন নষ্ট হতো না। সে তো পারলে তার জীবনসঙ্গী বেছে নিতে পারত, কিন্তু নেই। সে তোকে ভালোবাসে বলে। এখন তুই কি করবি? আমি আব্বুর কথা শুনে নীলার দিকে তাকালাম। দেখে সেও আমার দিকে নীলা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি কিছু না বলে ছাদে চলে আসলাম। এসে কি করবো ভেবে পাচ্ছিলাম। একদিকে নীলা, যাকে কিনা বিয়ে করেছি, আর একদিকে নাদিয়া, আমার ভালোবাসা, যার জীবন আমার হাতে। আমি কিছু ভেবে পাচ্ছি না। তখন একটা সিগারেট ধরালাম। আমি প্রচুর টেনশনে থাকলে সিগারেট খাই, আর না হলে খাই না। বসে বসে নিকোটিনের দোয়া চাড়ছে। তখন পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি নীলা আর নাদিয়া। তুমি আবার সিগারেট খাচ্ছ? না, এমনি বলি। দুলনা থেকে উঠে ছাদের গ্রিল ধরে দাঁড়ালাম। আমার দুপাশে তারা দুজন এসে দাঁড়ালো। নাহিদ, আমি চাই তুমি নাদিয়াকে বিয়ে করো। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমি ঠিক বলছি, আর তাই হবে। আজ তোমাদের বিয়ে, তাই রেডি থাকো, তা না হলে তুমি আমাকে আর পাবে না। কি বলছো নীলা? তুমি যা বলবে তাই হবে। তারপর নাদিয়ার সাথে আমার বিয়ে হলো, আর শুরু হলো আমাদের 3 জনের ছোট্ট সংসার।